আপনি কথা বলছেন কেন মশাই? আপনার সাথে কথা আছে আমার। আপনি বলুন তো, আপনি বলুন। আপনি ড্রিঙ্ক করেছেন? আপনি ড্রিঙ্ক করেছেন? মদ খেয়ে থাকেন? তাহলে ওখানে গিয়ে বসুন। এই একমাত্র এই যে ভাই বউ, একে ফেলে দিয়ে বাড়ির জমিটা বিক্রি করে দিয়ে নিয়ে মাকে নিয়ে পালিয়েছে ছোড়াকে। 10 লাখ টাকা যদি খরচা করতে হয় তাও করবো। দাদা আমাকে 10 লাখ টাকা। একটা অবলা নারী, একটা একা নারী, তাকে পেয়ে আপনি জায়গাটা কিনে ভাবলেন যে তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন? এটা হবে না। যদি তার জন্য ধর্ণা ধরতে হয়, এসপি অফিস যেতে হয়, কোথায় যেতে হয়, সব করব। আপনি নিশ্চিন্তে থাকুন। মা আর তোমার ভাই জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। এবার তোমার কাছে অনুরোধ, শুধু তুমি ওদেরকে আনো, ওই জায়গা থেকে এই বোনটাকে আমি বের করে দেবো। আমি সত্যি কথা বলতে চাই, আমি আপনাকে সাহায্য করব। না 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 না, শোনেন, আমাকে বলা শেষ হয়নি এখনো। তো আমাকে আমার কথা শোনো। তুমি হচ্ছে তার মেয়ে, তোমার ভাই আর তোমার মা তোমার ভাই বউকে রেখে দিয়ে ওই বাড়ি বিক্রি করে তারা চলে গেল। নিরুদ্দেশ হয়ে গেল। কিন্তু তুমি বলবে যে আমি জানি না, মার সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই। এটা বিশ্বাস করবে না কেউ কোনোদিনও, কারণ তোমার সাথে কোনো শত্রুতা টান নেই। তাহলে তুমি কেন বলতে পারবে? এবার আমি বলছি, তোমার সাথে যদি শত্রুতা থাকতো তাহলে 100 আমি বলতাম যে হ্যাঁ ঠিক আছে, তোমার মা আর তোমার ভাই তোমার কোনো যোগাযোগ করে না। এবার তোমাকে আমি একটা কথা দিই, আমি যখন এই পর্যন্ত এসেছি তোমাকে এই কথাটা দিয়ে গেলাম, তোমার ভাই তোমার মার কোনো ক্ষতি হতে দেব না, এটা কথা দিলাম সবার আগে। তারপর তোমার যে ভাই বউ, তাকে তোমার ভাই বিয়ে করে রেখে দিয়ে চলে গেছে এবং বাড়িটা বিক্রি করে দিচ্ছে। কত বড় অসভ্য হলে পরে এই কাজগুলো করে? বিয়ে করেছে অথচ বাড়িটা বিক্রি করে দিয়ে মাকে নিয়ে তুই চলে গেলি। সেই মহিলার কি হবে তুই ভাবলি না? ওই মেয়েটার কি হবে তুমি বলো। না এবার তোমার মা ভাই অন্যায় করেছে কিনা? হ্যাঁ আমার মা ভাই, এবার আমি বলছি শোনেন, আমার মা ভাই যে চলে গেছে, আমার মা ভাই চলে গেছে এখান থেকে, বাড়ি বিক্রি করে দিয়ে গেছে, প্লাস এখনো কি আমাকে জানিয়েছে? কি ও কিন্তু আমার কাছে ফোন করেনি এখনো। তুমি জানো না? ও কিন্তু ফোন করেনি, ফোন করেছে আমার ভাইয়ের বন্ধু। 7 দিন পরে আমি খবর পেয়েছি, আমাকে বলছে দিদি ভাই এরকম ছোটনার কাকিমা কি তোমাদের বাড়িতে গেছে? আমি ছোটনার কাকিমা আমাদের বাড়িতে গেছে কেন? আমি বিয়ে যখন হয়েছে ওদের 6 মাস ওদের বাড়িতে আমি সকালে যেতাম, বিকেল আমি আগাগোড়াই। শুধু ওখানে বলেন, আপনি ওখানে গিয়েও জিজ্ঞাসা করবেন। আমার একটাই বক্তব্য যে আমার শ্বশুর বাড়ি ছেড়ে কিন্তু আমি বাবার বাড়ি গিয়ে থাকি না। আমার ওখানে সবাই গেছে, জিজ্ঞাসা করে দেখেন আপনি, আমার তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমার এখানে কোনো ভুল নেই। এইবার যখন ও দেখলাম আমি ওই বাড়িতে গেলে পরেই ওর অশান্তি হচ্ছে, আমি ওই বাড়িতে গেলেই অশান্তি করছে ওর। প্লাস কথা কি, আমার ভাই নাকি আমার ভাই সম্পূর্ণ জিনিস আমাকে দিয়ে দিচ্ছে। আর আমি দিদি ভাই কি বলবো, আমি ওখান থেকে শুধু পয়সার ব্যাগটা নিয়ে যাই, তাছাড়া আদার্স কোনো জিনিস আমি ওই বাড়ি থেকে নিয়ে আসি না। তারপরেও ও সন্দেহ করে, যখন সন্দেহ করে আমার ভাইয়ের সঙ্গে অশান্তির পর অশান্তি করেই যাচ্ছে। দিনের পর দিন না খাইয়ে রেখে দেবে, মারে অত্যাচার করবে। আমার মা হসপিটালে অব্দি ভর্তি ছিল, মারে মেরে হসপিটালে অব্দি ভর্তি করে দিয়েছে, মারে কামড়িয়েছে। আচ্ছা ঠিক আছে, ও খারাপ, আমি মানছি ও খারাপ, আমি বলিনি। এবার ঘটনাগুলো যখন আপনারা না জানবেন তখন কিন্তু আপনারা পরিস্থিতিটা বুঝতে পারবেন না। আপনারা কিন্তু মনে করবেন যে আপনাদের একতরফাই কিন্তু আছে, একতরফাও কিন্তু না। মারে কামড়িয়েছে, মা হসপিটালে ভর্তি ছিল, ও কিন্তু এক পাও দেখতে যায়নি। আমি ওকে মারে কি করলাম, ওখান থেকে নিয়ে আসলাম। আমি ওখানে নিয়ে আসলাম, আমি মারে হসপিটাল থেকে নিয়ে আসলাম। হসপিটালে নিয়ে এসে মারে হসপিটালে ভর্তি করলো, ছুটি দিল। মারে আমি নিয়ে চলে এসেছি, নিয়ে এসে আমার বাড়িতে আমি 22 দিন রেখেছি। আমি 22 দিন রেখে আমার মারে সুস্থ করে, 22 দিন রেখে আমার মারে আমি সুস্থ করে তারপরে আমি আমার মারে পাঠিয়ে দিই। তারপরে যখন বাড়িতে এরকম অশান্তির পর অশান্তি হয়েই যাচ্ছে, আমার মা রান্না করে মারে খেতে দেবে না। এই দাদারাও আছে, দাদা আমার মারে আমি কতদিন করে এনে রেখে দিয়েছি এখানে। এগুলো তো মিথ্যে কথা না। ওই দাদারাও এখানে আছে, আমার কাছে পাশের লোক, আমার কাছে এদের সঙ্গে চুপচাপ থাকো, আমার সঙ্গে কথা বলতে দাও। তারপরে যখন আপনি একটু চুপ করুন না দাদা, আপনি একটু চুপ করুন। এবার যখন এরকম করলো, পরে আপনাকে জিজ্ঞেস করবো, আপনার পালা আসুক, আপনাকে শুনবো। হ্যাঁ এবার শুনুন, আমি বলছি। তারপরে কি করলো, ওরা একের পর এক মিথ্যে কথা বলেই যাচ্ছে, তারপরে পার্টির লোকজন দিয়ে আমার ভাইরে মারব দেখাইছে। আমি কিন্তু আমারে কিন্তু পাশের থেকে বলেছে, পাশের থেকে ওদের বাড়ির পাশে ও চিনবে, আপনাদের সঙ্গে যে মহিলা এসেছে ও চিনবে, পাশের বাড়ি থেকে ও এসেছে। ও আমারে ফোন করে, দাঁড়ান না আপনি, দাঁড়ান, আপনাকে বলতে দেবো, দাঁড়ান। আপনার মা ভাইকে ডাকুন, ও একে ডিভোর্স দিয়ে দিক। এটা লিগালি মিসেস হাজবেন্ড ওয়াইফ, লিগালি ভাবে ডিভোর্স দিয়ে দিলে ওকে অন্যত্র আমরা বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আর আপনার ওই বাড়িটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। এই অন ক্যামেরা, এরা মিডিয়ার লোক, এদের অন ক্যামেরায় আমি বলছি, দায়িত্ব করে আপনার মা ভাই যে একজনকে বিক্রি করেছে
সেটা তার হাতে তার সম্পত্তি বুঝে দেবো এবং একে ঘর থেকে বের করবো। এখন দেখেন যেটা কেউ পারেনি। হ্যাঁ শুনুন, আমি বলছি শুনুন, আমাকে বলতে দিন, আমাকে বলতে ফোন দিন। নাম্বার দিয়ে যান, আমি অবশ্যই আপনি বলতে দিন আমাকে। আপনি খোঁজ পেতে পারেন, অবশ্যই পাবেন, চেষ্টা করলেই পাবেন। আপনার ভাই শুধু আসবে, একে লিগ্যাল ভাবে ডিভোর্সটা করবে, কারণ একে তো বিয়ে করতে পারছে না কেউ, একে বিয়ে করতে পারছে না, এ তো এভাবে যাবে না। ধরুন আপনার ভাইয়ের ইচ্ছা নেই সংসার করার ইচ্ছা নেই, ঠিক আছে? আচ্ছা তোমাদের চুপ করতে বলো। আপনি এত কথা বলছেন কেন? আপনি এত কথা বলছেন কেন? আপনি কথা বলছেন কেন মশাই? আপনার সাথে কথা আছে আমার, আপনি বলুন তো, আপনি বলুন। আপনি 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 ড্রিঙ্ক করেছেন? আপনি ড্রিঙ্ক করেছেন? মদ খেয়ে থাকেন? তাহলে ওখানে গিয়ে বসুন, তোমরা ব্যবস্থা করো। আমার কোনো এতে কোনো আমার ওরা যে জমি বিক্রি তোমার মার জন্য তোমার কষ্ট হয় না? স্বার্থও নেই। শোনো, হ্যাঁ কষ্ট হয় না? হ্যাঁ ভাই মা ভাইয়ের জন্য মা ভাই জন্য, কারণ আমার কিন্তু এই পৃথিবীতে মা ভাই ছাড়া তাহলে কতদিন তোমার কাছে 1 বছর আমার কাছে নিখোঁজ হয়ে গেছে। আমি কিন্তু জানি না, আমি কিন্তু এক মুখে কত কথা বলেছি। আমি কি কোনো জমি বিক্রি করার কথা বলেছি? জমি বিক্রি করার কথা আমি আজকে জানতে পারলাম। আমি জমি বিক্রি করার কথা আজকে মা আর ভাই যে চলে গেছে, এখনো কিন্তু আমাদের আইনের সমস্যার সমাধান করে। আমি তো বলতে পরিষ্কার কথা। আচ্ছা দিদি আপনার ফোন নাম্বার দিয়ে দেন, আমি আপনার সঙ্গে ফোনে তাড়াতাড়ি, হ্যাঁ আমি আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করব। আমি ফোনে যোগাযোগ খুব তাড়াতাড়ি। কি বলেন তো, ও বাদ দেন, ওর কথা কিছু ধরবেন না, কেননা আমি কিনের সংসার কিছু বুঝতে পারছেন তো। খুব তাড়াতাড়ি। হ্যাঁ তাহলে এইবার আমি এই দিকে নাম্বার একটা দিয়ে দেন, আমরা খবর পেলে আমরা খবর পেলে আমরা জানি। তোমরা একে ডিভোর্স হয়ে তো বিয়ে করবে, একে বিয়ে দেবো আমরা। বিয়ে দেন, যদি আমার ভাই যদি না হয় কথা ডিভোর্সটা করে দিলে তো বিয়ে দেবো, ডিভোর্সটা করে দিলেই বিয়ে দেবো। কথা বলছো কেন? কি বলছেন আপনি? বলছি কারে ডিভোর্স করবে? আপনার শালা বউকে ডিভোর্স করবে? আপনার শালা বিয়ে করেছে, বিয়ে করলে ডিভোর্স করতে হয় জানেন না? আপনি জানেন না? হ্যাঁ? কোনো কাগজপত্র আছে? কিসের কাগজপত্র লাগবে নাকি? খালি কাগজপত্র লাগবে নাকি? কে বলেছে? তো লাগবে, কোর্টে যাবে। আপনাদের বিয়ে হয়নি? আপনার স্ত্রীর সাথে বিয়ে হয়নি? সবারই তো কাগজ। আপনার স্ত্রীর সাথে আপনার বিয়ে হয়নি? আপনি ওর সাথে কথাই বলেন না, ড্রিঙ্ক করে আছে উনি। দেখো এই ডিভোর্সটা করিয়ে এতটা মেয়ে মানুষ খারাপ, যেরকম তোর তোমার বাড়িতে খারাপ ব্যবহার করছে, অন্য জায়গায় তো বিয়ে দিতে হবে। তোমার ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে, এবার ডিভোর্স না হলে পরে কেউ বিয়ে করবে না। আমরা এইভাবেই করি, আমরা ভাইয়েরও তো বিয়ে করতে অনেক ছেলেদের বিয়ে করি সামনে, অনেক মেয়ে ছেলেদের বিয়ে। ওরা যখন আমার কাছে গেছিল আমি বলছি, ঠিক আছে কাজের কাজ যেটাই হবে, যে তুমি তো আনলিগাল প্রসেসে আরেকটা লোকের বাড়িতে রয়েছো, যেহেতু বিক্রি করে দিয়েছে বাড়িটা, তো তাকে হ্যান্ড ওভার করতে হবে। ঠিক আছে, তুমি যতদিন ও ডিভোর্স না দিচ্ছে তুমি ওই বাড়িতে থাকো, ডিভোর্স করলে পরে ব্যাস বাদ বাকি আমি তোমাকে ওখান থেকে বের করে দেবো। ডিভোর্স করে তুমি বেরোবে তো? বলে হ্যাঁ ঠিক আছে আপনি নিয়ে আসুন, ডিভোর্সটা করে দিচ্ছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব। এই যে দিদি ভাই বাড়ি বিক্রি করেছে, আমি আজকে আপনার সাথে শুনলাম বাড়ি বিক্রি করেছে। দূর, এগুলো বলো না, এগুলো লজ্জাদায়ক কথা না, এটা বিশ্বাস করা যায় না। না এই যে বাড়ি বিক্রি করে দিয়েছে, তোমার মা নিখোঁজ হয়ে গেছে, তোমার ভাই নিখোঁজ হয়ে গেছে, তুমি আমি তো কিচ্ছু জানো না। বলছি, আমি 1 সপ্তাহ পরে জানতে পেরেছি। তাই 1 সপ্তাহ পরে যার কাছ থেকে জেনেছো সে নিশ্চয়ই বলেছে বাড়ি বিক্রি করে দিয়েছে। না 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 বলেনি? না, যাই হোক তুমি শোনোনি বলছো, ঠিক আছে তোমাকে আমি বলে গেলাম যত সম্ভব শুধু ডিভোর্সটা করতে হবে। এর লাইফ আছে, একে অন্যত্র বিয়ে দেবো আমরা, ওকে শুধু ডিভোর্স করবে আর ওই বাড়িওয়ালা বাড়ি বুঝে দেবো আমি। কিন্তু আগে আসতে হবে, এসে আমার সাথে কথা বলতে হবে, তারা কি কারণে গেল আমিও শুনতে চাই। এই যে তোমার মা যা বলেছে এটা কতটা সত্যি, সে কতটা সত্যি বলছে। সম্পত্তি এত কথা বলছে, বল তো ওর বউটা তো আইছে, তা বউটাই বলুক যে আমরা কি অশান্তি করেছি তার সাথে, কিছুদিন নিয়ে এসব কথা বলছি, এখন এসব কথা বলছি। তো তার কাছে শুনুক, আমাদের কাছে শুনবে কেন? আমার কাছে শুনবে। আমি তো বলছি আপনারা যদি কিছু পেলে আমি তাড়াতাড়ি আপনাদের খোঁজ দেবো, ফোন নাম্বার রেখে দিয়েছি। একটু বিশ্বাস রাখাই যায় আমাদের প্রতি। আমি বিশ্বাস রাখবো বলেই বলেছি, কিন্তু আগে আপনারা বলার আগে কিন্তু আমি বলেছি আপনাদের ফোন নাম্বার দিয়ে ঠিক দিন। আছে, বিশ্বাস রাখা বলেছি যায়। কি না, আমি বলেছি কি বলেছি না বলেন? সমস্যার সমাধান করতে আসি, জটিল নট জটিল করতে ঠিক আসি। আছে, আমি ওদের খোঁজ সমাধান পেলে আমি আপনাদের খবর খুব তাড়াতাড়ি ফোন ফোন করবে। করবো। হ্যাঁ ফোন করে আমি জানাবো। এই একমাত্র এই যে ভাই বউ একে ফেলে দিয়ে বাড়ির জমিটা বিক্রি করে দিয়ে নিয়ে মাকে নিয়ে পালিয়েছে ওই ছোড়াটা। কত বড় বাদ, আপনারা তো জানেনই না, আপনারা মনে হয় জানেনই না। এই যে ওই বাড়ির ওই যে কি নাম, এই নাম কি, ওই মালতীর ভাই তার মাকে নিয়ে বাড়িটা বিক্রি করে দিয়ে পালিয়েছে একে ফেলে দিয়ে। আর এখানকার লোক নিয়ে গেছে, আর হ্যাঁ সদানন্দ গোস্বামী। ও সদানন্দ এখানকার লোক নিয়ে গেছে, পরের গ্রাম। তাই এই নির্বাচন করে সদানন্দ গোস্বামীকে দিয়ে বিক্রি করিয়েছে, কারণ ওর মাকে তো ওর মা ভাই তো চেনার দরকার নেই না, এখানকার লোক সেরকম নিশ্চয়ই ইনি এই মালতী বাবুই ম্যাডাম এই করেছেন। ঠিক আছে, একটা অবলা নারী তাকে একমাত্র একা ফেলে দিয়ে তারা জায়গা জমি নিয়ে পালিয়ে নিয়ে বিক্রি করে টোরে পালিয়েছে। তাহলে কত বড় নিষ্ঠুর মানুষ হতে পারে, আমি অবাক হয়ে যাই। মানুষের পরে মানুষের তো একটু মন থাকে, একটু হৃদ্রতা থাকে, ভালোবাসা থাকে। মানুষ মান আর হুঁশ এইটুকু তো হারাতে পারে না মানুষ, তাও নেই মানুষের মধ্যে। ঠিক আছে তুমি কেঁদো না, তোমার পাশে আছি।
না ওই সদানন্দ গোস্বামী হুমকিও দিয়ে গেছে, বলেছে 10 লাখ টাকা যদি খরচা করতে হয় তাও করবো। দাদা আমাকে 10 লাখ টাকা তাই দেয়। আমি বলেছি যে 10 লাখ টাকা আপনি জায়গার পিছনে খরচা করবেন, সেই 10 লাখ টাকা আমার বোনকে দেন। হ্যাঁ আপনি যদি সত্যি মানে ঠিক ঠিক উপকার করতে চান তাহলে একদম আমার বোনের নাম খুব ভালো। করে দিতে। বলেছে টাকা কি আমার গাছে ফলে? এখন তো আমাকে আবার ভয়ে টাকা ভয়ে দিতে ভয়ে ভয়ে এক সপ্তাহ আগে মালতী বললো আমার ভাইকে যাতে আমি লুকাই না, জীবনও খুঁজে পাবে না, তাই করলো। এক সপ্তাহ পর চলে গেল। আচ্ছা ঠিক আছে, ও বলেছে এনে দেবে, কোথায় আছে খোঁজ লাগাচ্ছে, জানে আর জানে। এখানকারই ছেলে নিশ্চয়ই ওর মা ভাই চিনবে না, এখানকার ছেলে এই চিনবে, মালতী বিশ্বাসী চিনবে, এই পাঠিয়েছে। আর আমাদের বাড়ির অশান্তি সবকিছুই আমার ননদ, সবকিছুই আমার ননদ আর আমার ননদাই। ওখানে কেউ জানে না, আমি আমার আশেপাশের লোক, আমার পিসশ্বশুর যে একই জায়গার দাগের বাড়ি, উনিও জানে না, কেউ জানে না যে জায়গাটা বিক্রি হয়েছে। এবার আমি তো ওনার ওয়াইফ, আমিও জানি না যে জায়গাটা বিক্রি হয়েছে। এবার বলাতে উনি বলছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে, তোমাকে ছুটে যেতে হবে। তো আমি বলেছি যার থেকে জায়গা কিনেছেন তাকে নিয়ে আসুন, আমার স্বামী শাশুড়ি আসলেই আমি উঠবো, যেহেতু আমি আমার স্বামীকে শাশুড়ি দেখে এসেছি, আপনার কথা আমি উঠবো না, আপনাকে আমি চিনি না। সেই থেকে ওই লোক আমাকে টর্চারিং করতে থাকে, মানে মানসিকভাবে লোকজন নিয়ে আসে, এই 2 দিন অন্তর লোকজন নিয়ে এসে আমাকে মারার প্ল্যান করে যে তোকে মেরে দেবো, কেউ কিছু বলতে পারবে না, এরকম হুমকি দেয়। তারপর আমি পুলিশের সাহায্য নিই। আর একদিন এই 15 দিন কি 1 মাস হয়েছে এসছে এক গাড়ি লোক, মহিলা পুরুষ নিয়ে আমাকে মারার জন্য। তো আমি পুলিশকে ডাকি, পুলিশকে ডেকে পুলিশ আমাকে ঘরে ঢুকিয়ে দেয়, কারণ আমার তো নিরাপত্তা থাকে, আমি একা মহিলা, ওই দুপুরবেলা আমি কি করব? তখন হঠাৎ করে এসে এরকম হামলা করছে। তো এসে এর জন্যই আমি আবার থানায় গেছি, গিয়ে ওনারা কমপ্লেন করেছি। থানার লোক বলছে তুমি ওখানেই থাকো, তুমি যাবে না ওখান থেকে, তোমার স্বামী শাশুড়ি না পর্যন্ত তুমি যাবে না। ঠিক, আমরাও তোমাকে বলছি, আমরাও বলছি, বলে গেলাম আজকে ভালোভাবে। ওনার মা ভাই যেখানে আছে উনি জানেন, হ্যাঁ সম্পূর্ণ জানে। জানে আমরা কথা বললে বুঝি তো মিথ্যা কথা বলছি কি সত্যি কথা, উনি জানে। এবার আমরা বলে গেছি তোমাকে ডিভোর্সটা নিয়ে নিতে হবে, তুমি আর কিছু তো চাও না, শুধু জিজ্ঞেস করবে যে তোমার সাথে এটা কেন করলো, তাই তো? না আমি কেন, আমার তো সমস্ত নিয়ে গেছে, টাকা পয়সা, আমার যে সোনা ছিল, এমনকি ফোনের চার্জারটা পর্যন্ত নিয়ে চলে গেছে। আচ্ছা সব সমস্ত নিয়ে, আমার তো একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ ঠিক। আমি ওখানে আছি কিসের জন্য? একটা মেয়ে বিয়ে দেয়, তার মা লোকের বাড়ি কাজ করে। আচ্ছা সে ঠিক আছে, আগে আসুক না, আর আগে আসুক। না না ও বিশেষ কিছু কথা নয়, কথাটা তাদের আগে প্রয়োজন, তারা আসুক আগে, আর আমার স্বামী আগে তারা আসুক, তারপর কথা হবে। কেন পালিয়ে যাবে একটা মেয়ে আমাকে এরকম করে? আমরা এই কথাগুলো তারপর পরে বলবো, এই কথাগুলো চাওয়া পাওয়া কি হবে না হবে আমরা পরে বলবো। এখন শুধু আপনাদের এসে একে ডিভোর্সটার প্রসেস করতে হবে, কারণ ওকে আমরা অন্যত্র বিবাহর জন্য যোগ্য ভেবেছি, আমরা দেব অন্য জায়গায় বিয়ে। তাই আপনারা এসে অবশ্যই ডিভোর্সটা আগে করে দিয়ে যান, তারপর আপনাদের সাথে আসুন, কথা হবে। কথা আমার বাড়ির সমস্ত ঘটনা সবকিছু, আমার বাড়ি যদি একটু চালও রান্না হয় আমার ননদ জানে, ভোরবেলা চলে যায়, সব যখনই অশান্তি হবে আমার ননদ। এখন যায় না, এখন যায় না, বাড়ি বিক্রি হয়ে গেছে। 1 বছর ধরে যায় না, এই যে ওর মা 1 বছর আগে গেছিল, তখন ওদের যা কিছু হচ্ছে সবকিছুর মধ্যে ইন্টারফেয়ার করবে ওর ননদ। আচ্ছা কেন করবে এটা? মেয়ে বিয়ে হয়ে গেলে কেন তুমিও ঢুকবা না, আমিও বোনের সংসারে ঢুকতে পারি না, কিন্তু যেহেতু আমি দিদি ঢুকতে পারি না, ওর সংসার ওকে বুঝতে হবে। সবার সংসার সবার সঙ্গে, তুমি তার মধ্যে গিয়ে ঢুকবা কেন? একটা যদি আলু ভাজে বা একটা যদি কাপড় ধোয় না কি করে না সবকিছু কিভাবে শুলো না শুলো, এগুলো কি ননদের কর্তব্য? না ননদটাই মানে আমার সংসার ভেঙেছে, তাই তো? এই যে আমার শাশুড়ি আমার বর চলে গেছে, আমি আমার ননদকে ফোন করেছি, বলে জানে না তো। আমার কাছে রেকর্ড আছে, আমার ননদের ছেলেকে ফোন করেছি, আমার কাছে রেকর্ড আছে। ওর মামা আর ওর মা চলে গেছে, আমার ননদের, আমার শাশুড়ি আর আমার স্বামী চলে গেছে। আমার জমি বিক্রি হয়েছে এটা কি তোমার ননদ জানে? সব জানে, জানে। এখানকারই ছেলে, এই গ্রামটার পরে গ্রামে হিংলি এইখানে নিশ্চয়ই এরা জানে। আচ্ছা এর পরের গ্রামে না? ও আচ্ছা, তাহলে ইনি এই সদানন্দ বাবুকে দেখে শুনে দিয়েছে। হ্যাঁ, এরাই জানে। চমৎকার। এখানকারই লোক। সদানন্দ বাবু আপনাকে বলছি, সদানন্দ বাবু একজন মহিলা মানুষকে একা পেয়ে তার উপর নির্যাতন করবেন না। আজকে এতগুলো দিদি রয়েছে, আপনি কিন্তু ভুলে যাবেন না যে আমরা মেয়ে মানুষ, আমাদের ওপর নির্যাতন করতে আসবেন না। আপনি দয়া করে ওখানেই থেমে যান। আপনাকে বলছি, হুঁশিয়ারি নয়, অনুরোধ করলাম। আপনি একা পেয়ে তাকে অত্যাচার করছেন। আপনি কেন ঝামেলার বাড়ি কিনেছেন, জায়গা কিনেছেন কেন? আপনি জেনে শুনে কিনতে পারতেন। একটা অবলা নারী, একটা একা নারী, তাকে পেয়ে আপনি জায়গাটা কিনে ভাবলেন যে তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। এটা হবে না। যদি তার জন্য ধর্ণা ধরতে হয়, এসপি অফিস যেতে হয়, কোথায় যেতে হয়, সব করব। আপনি নিশ্চিন্তে থাকুন। আগে দয়া করে তাদের আনার ব্যবস্থা করুন। আপনিও জানেন তারা কোথায় আছে।
যোগাযোগ তো রাখছেন, দয়া করে আনার ব্যবস্থা করুন, এসে সমঝোতা করুক, ওকে ডিভোর্স দিক, আর ও যা যা নিয়ে গেছে সেগুলো ফেরত দিলেই ডিভোর্স হয়ে যাবে, কমেই ছেড়ে দেবো আমরা, অনুরোধ আপনাদের কাছে। আর একটা কথা বলছি আপনাদের সকলের উদ্দেশ্যে, আমার মতন আমাকে দেখে অনেকের মনে ভাবনা জেগেছে যে তারা কাজ করবে আমার মতন, অবশ্যই তাদের ওয়েলকাম, সুস্বাগতম, অবশ্যই করুন, ভালো থাকুন এবং 10-এর উপকার করুন। কিন্তু দেখুন, নকল টুনি সাজতে যাবেন না, টুনি একটা মাত্র, হাজারো টুনি হলে কি করে চলবে? আপনি আপনারটা বুঝুন না, আপনি আপনার মতন করে কাজ করুন। সমাজ সেবা করতে গেলে পরে নাম দরকার নেই, যশ দরকার নেই, শুধু একটা বড় মনের দরকার, ওটা থাকলেই হবে, অর্থেরও দরকার নেই। নকল টুনি সাজবেন না দয়া করে, এইরকম আপনাদের সাবধান করলাম। অনেক নকল টুনি বেরিয়েছে, দয়া করে পাতা পা দেবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি প্রয়োজন হয়, আমার ভাইয়েরা আছে HPR নিউজ নেটওয়ার্ক, তাদের সার্চ করবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বার অবশ্যই আছে। আমি প্রতি রবিবার আমার অফিসে বসি, অবশ্যই দেখা করতে আসবেন। শুধুমাত্র রবিবার 12টার পর থেকে আমাকে অফিসে পাবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।